নাগরিক কমিটির নেতৃত্বে যে রাজনৈতিক দলগুলো আসছে তাকে কিংস পার্টি আসলে কারা বলছে? বিশেষ করে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য দলগুলো আসলে তাদেরকে কিংস পার্টি বলার চেষ্টা করছে আসলে। আপনি দেখেন পৃথিবীতে আরো যতগুলা গণ অভ্যুত্থান হয়েছে বা অভ্যুত্থান হয়েছে, অনেক দেশেই আসলে এইরকম ইতিহাস আছে যে অভ্যুত্থানকারী শক্তিরা আসলে রাজনৈতিক দল গঠন করে এবং তারা শেষ পর্যন্ত ক্ষমতায় গিয়েছে, এরকম অনেক উদাহরণই আসলে আছে। তো এইটা আসলে বাংলাদেশে হলে আসলে সমস্যাটা কোথায়? হ্যাঁ? যে আমার মনে হয় যে এখানে ২ টা সমস্যা। প্রথমত হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আ তারা আসলে চাচ্ছেন না যে আ মানে বাংলাদেশের দ্বিদলীয় যেই রাজনৈতিক কাঠামো আছে, এই রাজনৈতিক কাঠামোগুলো আসলে এই ব্যবস্থাটা আসলে তারা ভাঙতে আগ্রহী না। যেমন এখানে বিশেষ করে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ আরো অনেককেই দেখলাম যে কিংস পার্টি বলে একটা ধ্বনি আসলে তুলতে চেষ্টা করছেন। কিন্তু আমি আসলে এটার সাথে একমত না। আমার মনে হয় যে অভ্যুত্থানকারী শক্তিদের আসলে আ মানে ক্ষমতায় যদি যাওয়ার আকাঙ্ক্ষাও থাকে, তাদের যাওয়া উচিত এবং নতুন রাজনৈতিক দলকে অবশ্যই স্বাগত জানানো উচিত। এখন ব্যাপার হচ্ছে আমাদের যে সকল উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা ক্ষমতায় আছেন বা রাষ্ট্র পরিচালনার মধ্যে আছেন, তারা আসলে এই পার্টিটাকে আসলে কিভাবে দেখছেন বা কিভাবে আসলে জড়িত থাকছেন? আমরা তো এখন পর্যন্ত তাদেরকে দেখতে পাচ্ছি না যে তারা নাগরিক কমিটির বা কোনো সদ আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে আছেন। এখন বিষয় হচ্ছে নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার থেকে কি সুবিধা নিচ্ছে? এটার সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে কিনা বা আমরা কিভাবে ভাবছি? এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আগে তো এইখানে যেই ধরনের রাজনৈতিক দলগুলো গঠন হতো, এগুলাকে আসলে সরকার বাধা দিত। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা আসলে নতুন রাজনৈতিক দলগুলোকে বাধা দিচ্ছে কিনা? হ্যাঁ? যদি বাধা না দিয়ে থাকে তাইলে তো আসলে এটাই হওয়া উচিত। আর যদি কোন ধরনের সহযোগিতা করে থাকে, তাহলে এটা আসলে কিংস পার্টি হয়তো বলা যাবে। কিন্তু বাংলাদেশে যে যদি আমরা যেইভাবে বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলো আ নাগরিক কমিটির নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দলকে কিংস পার্টি বলতে চাচ্ছে, তাহলে আসলে এখানে আরো অনেককেই আসলে কিংস পার্টি বলতে হয়। আপনার হয়তো এই আ আপনার যদি কিংস পার্টি বলার মেরুদণ্ড মানদণ্ড এইটা হয়, তাহলে বিএনপি কেও আমরা কিংস পার্টি বলতে হচ্ছে। অথচ বিএনপি যেভাবে গড়ে উঠেছে, তার পরবর্তী বিএনপির যেই সংকটকালীন আ জিয়াউর রহমান সাহেব যেভাবে এই রাষ্ট্রটিকে আসলে একটা গতিপথ দিয়েছেন, এটা তো আসলে সাধুবাদ পাওয়ার। এখন যদি নাগরিক কমিটির নেতৃত্বে যদি এরকম একটি রাজনৈতিক দল গঠিত হয়ে বাংলাদেশকে নতুন দিকে নিয়ে যেতে পারে, তাহলে এটাকে তো আমাদের স্বাগত জানানো উচিত। এখন প্রশাসন হয়তো নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অসহযোগিতা করছে না। এইটাকে তো আমরা কিংস পার্টি আমি অন্তত বলতে চাই না। আর আপনার ২য় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যেই কর্মসূচিগুলো দিচ্ছে। প্রথমত আমরা দেখেছি যে ছাত্রলীগকে আসলে নিষিদ্ধ করা হয়েছে। তো বিষয় হচ্ছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণও চেয়েছে যাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এর মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের সরকার যেটা করেছেন যে ছাত্রলীগকে শুধুই নিষিদ্ধ করে আসলে তারা ক্ষান্ত হয়েছেন। অথচ আমি মনে করি এইভাবে নিষিদ্ধ করার দ্বারা আসলে শুধু ছাত্রলীগকে ক্ষমাই করা হয়েছে। হ্যাঁ? যে ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিটের অন্তত সভাপতি সেক্রেটারিকে যদি আইনের আওতায় না আনতে পারেন, এরাই তো আসলে এই গণহত্যার মধ্যে আসলে নেতৃত্ব দিয়েছে। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ের সভাপতি সেক্রেটারি কিংবা কেন্দ্রীয় নেতারা, এরাই তো আসলে নেতৃত্ব দিয়েছে। তাহলে কতজনকে আসলে সরকার এখন পর্যন্ত আসলে গ্রেফতার করতে পারল? এভাবে আসলে তাদেরকে নিষিদ্ধ করে লাভটা হইল কি? ফলে তারা তারা যেহেতু কোন ধরনের সাজার আওতাভুক্ত হয় নাই, আওয়ামী লীগের ক্ষেত্রেও একই কথা আমরা বলতে চাই। যে যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোই আসলে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা বিএনপিকে সরাসরি বলতে শুনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার হরণ করা যাবে না।